প্লে মারতে শুনে নে, যেহেতু তোদের হাতে নোটস আছে সেই জন্য এখন নোটসের পেছনে পালাবি না। আগে আমি বারণ করতে থাকি নোট পরে করবি, আগে আমার সঙ্গে থাক, আমার সঙ্গে থাকবি, কথা বলতে থাকবি। অনেক কিছু নতুন আছে, অনেক কিছু তোদের পড়া আছে, যেমন হবে সেভাবে ডিসকাস করবো। আয় सबका ध्यान बोर्ड पे चाहिए बेटा, आजा। দেখ हम लोग जो चैप्टर पढ़ने जा रहे हैं, আমরা যে চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি তোদের সিলেবাস অনুযায়ী সেই চ্যাপ্টারের নাম কি আছে বলতো, তোদের বই অনুযায়ী লিকুইড স্টেট না। আর অন্য বোর্ডে যদি এনসিইআরটি বই দেখবি তখন চ্যাপ্টার নাম কি সলিউশন। অনেক বইতে সলিউশনে লেখা থাকবে না, কি লেখা পাবি কলিগেটিভ প্রপার্টিজ। তো তুমি কলিগেটিভ প্রপার্টি বলো, লিকুইড বলো বা সলিউশন বলো, এটাই আমরা শুরু। ঠিক, আমরা শুরু করতে যাচ্ছি সলিউশন থেকে। তোদের জন্য প্রথম কোশ্চেন, আনসার দে, হোয়াট ইজ সলিউশন? এটাই কিন্তু আমার মনে হচ্ছে একটা কি বলছে, হোয়াট ইজ সলিউশন কি বলছে প সলিউশন তাকে বলা হবে যার কাছে बेटा यार की मारा समझ जाए कि नहीं पहले वो बोलते हैं। তোরা সবসময় কার পেছনে পালাচ্ছিস? তোরা সলিউশনের জন্য তো পালাচ্ছিস। একটু আগে কি বললাম, নিউমেরিক্যাল সলিউশন ওখানে দেওয়া আছে, নিয়ে নিবি। তো তোদের তো সবসময় সলিউশন চাই, পরীক্ষাতে কোশ্চেনের সলিউশন, বুঝতে পেরেছিস? ঘাটিয়া জোক মারাবে, তুমি সমঝা কি नहीं समझा पता ही नहीं समझा। কিন্তু যদি জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি তো সলিউশনের ডেফিনিশন কি বল, দুটো শব্দতে ডিফাইন কর। দেখ অ্যাকচুয়ালি হচ্ছে হোমোজিনাস মিক্সচার, দুটো শব্দ। ওই হোমোজিনাস মিক্সচার যদি দুটো কম্পোনেন্টের হয় তখন ওটাকে কি নাম দিয়ে রাখবি? বাইনারি সলিউশন। তিনটে কম্পোনেন্ট হলে টার্নারি সলিউশন, চারটে হলে কোয়াটার্নারি সলিউশন, পাঁচটা হলে পেন্টার্নারি সলিউশন এন্ড সো অন। ঠিক, তার মানে সলিউশনটা হচ্ছে আমাদের ডেফিনেশন অনুযায়ী কি বলবো বেটা, হোমোজিনাস মিক্সচার। আর কার মিক্সচার? কয়েকটা কম্পোনেন্টের মিক্সচার। বাই ডিফল্ট মাথায় রাখবি আমরা সব সময় এইটাকে পড়বো। কোনটা পড়বো? বাইনারি সলিউশন। ঠিক আছে, টার্নারি ফার্নারি কিছু নেই, বাইনারি। তাহলে বাইনারি সলিউশন মানে কটা কম্পোনেন্ট কথা বল? দুটো। আর সেই দুটো কম্পোনেন্ট কি কি হবে? তাই একটা সলভেন্ট হবে আর একটা কি হবে? সলিউট হবে। পর সলিউট সলিউট কি বলছে তারপর ওখান থেকে কথা বলবো। বলেছিস হ্যাঁ, সলভেন্ট কাকে বলা হবে বল? যেটা বেশি এমন, কিন্তু ভাষাটা দেখবি, ভাষাটা কি বলছি, তার মানে কি সবসময় বেশি হবে না, বেশিরভাগ বেশি হবে কিন্তু সবসময় বেশি হবে না। আর যে সলিউট হবে সেটা কি হবে? কম হবে। এছাড়া আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কথা বলতে যাচ্ছি, যেটা বইতে ওইভাবে লেখা হবে না, আমার সঙ্গে থাক। আর তার সঙ্গে আরেকটা কোড শুনে নেই। এই চ্যাপ্টারে আমরা এ হবে কার কোড? সলভেন্ট। যেখানে এ লিখবো সেটাকে সলভেন্ট পড়বি। আর সলিউটের জন্য কোড কি ইউজ করবো বেটা আমরা? বি। আর যদি কিচ্ছু লেখা থাকবে না তাহলে তার জন্য কি ইউজ করবি? সলিউশন। যেমন দেখাচ্ছি এখানে, আয় বল হোয়াট ইজ দিস? সলভেন্ট। এইটা কি আর এইটা কি? কথা বলতে থাকবে, কথা বলতে থাকবে। বল এবার আমাকে বল, সলভেন্ট সলিড, সলিউট সলিড, এমন একটা এক্সাম্পল বল যেখানে সলভেন্ট ও সলিড, সলিড ও সলিড। কে হতে পারে বল? বল বল। অ্যালয় না বেটা। আচ্ছা বল লিকুইড লিকুইড, বল বল। दारू प्लस पानी होगा बोलतो, लिक्विड लिक्विड বল না রে। তার মানে আর একটা কথা বলছি, দেখি তো তোরা ধরতে পারছিস কিনা। অ্যাকর্ডিং টু সোসাইটি दारू प्लस पानी is a problem and according to chemistry दारू plus पानी is a solution। কথা বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, সোসাইটি অনুযায়ী এটা কি প্রবলেম, আর কেমিস্ট্রি অনুযায়ী এটা কি সলিউশন। ঠিক আছে। আচ্ছা বলতো গ্যাস গ্যাস এ না। আচ্ছা ধরে নে সলভেন্ট আমার লিকুইড আর সলিউট সলিড। চিনি পানি বল, চিনি জল না। ঠিক আছে, এবার আমাকে বল অ্যালয় এর ফিজিক্যাল স্টেট কি? সলিড এর, এর লিকুইড এর, আর কি বলতে চাই সেটা মেলা। এই দেখ সলিড, লিকুইড, গ্যাস, লিকুইড। এখান থেকে তোরা কি বুঝতে পেরেছিস বল? তো সলভেন্টের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি মাথায় রাখবি, সলভেন্ট কি ডিসাইড করে? সলিউশনের ফিজিক্যাল স্টেট। ঠিক, এবার আর একটা জিনিস বলতে যাচ্ছি সেটা শোন। তাহলে আবার প্রথম থেকে বলছি, সলভেন্ট হলো সলিউট হলো, এই লাইনটা ভালোভাবে দেখ।
পড় আর বল কি বুঝতে পেরেছিস। সলভেন্ট কি ডিসাইড করে, কার ফিজিক্যাল স্টেট, আর সলিউট কি ডিসাইড করছে, এই ধরে রাখ। সলভেন্ট থেকে ডিসাইড হবে যে সলিউশনের ফিজিক্যাল স্টেট সলিড লিকুইড না গ্যাস, আর সলিউট দিয়ে কি ডিসাইড হবে, ওই সলিউশনের নাম আর ওই সলিউশনের কনসেন্ট্রেশন। যত বেশি সলিউট তত বেশি কনসেন্ট্রেশন। আমি যদি বললাম চিনি আর জল কিনে সলিউশন বানিয়েছি, সেই সলিউশনের নাম বল না, তো ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা বলি সুগার সলিউশন। তো সুগার সলিউশন মানে সুগার কে হচ্ছে রে, সলিউট। তো সলিউট কি ডিসাইড করছে, নাম আর কনসেন্ট্রেশন, আর সলভেন্ট কি ডিসাইড করবে বেটা, ফিজিক্যাল স্টেট। বুঝেছিস সেই অবধি? ফিল আপ কর, ওয়ার্কবুক ফিল আপ কর। বল প্রথম কি লিখবি, সলিউশন ইজ আ হোমোজিনিয়াস মিক্সচার। ফিল আপ কর। তারপর কি আছে বল, বাইনারি সলিউশন কনসিস্ট অফ টু কম্পোনেন্টস, দ্যাট ইজ সলিউট, ঠিক লেখ, সলিউট লেখ, অ্যান্ড সলভেন্ট। বুঝেছিস? দেখ চলে আয়। এবার দেখ বেটা আমরা কি পড়তে যাচ্ছি, ফলো কর। এখানে দেখ, শোন, 3 স্টেজেস অফ সলিউশন প্রসেস। আয় বোঝাচ্ছি, আমার সঙ্গে থাকবি। এই দেখ, ধরেন এটা সলিউট, এগুলো সলিউট, বি লিখেছি, এগুলো সলিউট, ঠিক আছে। ধরে নে এগুলো সলভেন্ট, এগুলো সলভেন্ট, এ এ এ এ এগুলো সলভেন্ট। এবার তোরা বল, যদি দুটোকে মেশাতে হয়, মেশাবার আগে এই পার্টিকেল যারা একসঙ্গে আছে ওরা একসঙ্গে থাকতে হবে না, ওকে আলাদা করতে হবে, আলাদা করতে হবে। তার মানে এটাকে আমরা এইভাবে করে দিলাম, সেপারেট করে দিলাম। এবার তোরা বল, এটাকে সেপারেট করতে গেলে শক্তি দিতে হবে না, আমরা পাবো। থার্মোডাইনামিক বল, এন্ডোথার্মিক না এক্সোথার্মিক? কথা বল, কথা বলতে থাকবি, বললাম না এন্ডো, এটাকে নাম দিলাম ডেল্টা H1, আর এটাকে লিখলাম প্লাস, প্লাস মানে কি, এন্ডোথার্মিক। আবার বল, এই পার্টিকেল গুলোকে সেপারেট করতে হবে, ঠিক। এবার এটাকে সেপারেট করতে গেলে এনার্জি দেবো না, আমরা পাবো, বল বল, দেবো। দিলে কি হবে, এটা এন্ডোথার্মিক, এর নামটা দিলাম ডেল্টা H2 প্লাস। ক্লিয়ার? এবার দুটো সেপারেট হয়ে গেছে, সেপারেট হয়ে যাওয়ার পর এই দুজনকে ধরে মেশাবো, মিক্স করবো। সেপারেট করার জন্য আমরা এনার্জি দিয়েছি, যখন মিক্স করব তখন কি হবে বল, এনার্জি রিলিজ হবে, তখন এনার্জি এখান থেকে রিলিজ হচ্ছে, ওর নামটা দিলাম ডেল্টা H3, তাই বল মাইনাস। বুঝেছিস? তার মানে তিনটে স্টেপ কি হলো, একটা স্টেপের মধ্যে সলভেন্ট পার্টিকেল সেপারেট হবে, একটা স্টেপের মধ্যে সলিড পার্টিকেল সেপারেট হবে, আর লাস্ট স্টেপে ওই দুজন মেশানো হবে। এইভাবে সলিউশন তৈরি হচ্ছে। ক্লিয়ার? অ্যাজ পার ক্লাস 11 থার্মোডাইনামিক্স অনুযায়ী বল, এই পুরো সলিউশন বানাবার প্রসেসের নেট এনথালপি কি হচ্ছে বল, ডেল্টা H1 বলতে যা, প্লাস ডেল্টা H। এটা এই কোশ্চেনটা অলরেডি নিট পরীক্ষাতে জিজ্ঞেস করেছি, যেই পরীক্ষাতে জিজ্ঞেস করেছে কম্পিটিটিভ লেভেলে জিজ্ঞেস করেছি, বেশিরভাগ বাচ্চা আনসার এটাই দেয়, আনসার ভুল, এটা হচ্ছে কারেক্ট আনসার। কি করে বা বোঝাচ্ছি বেটা, তোদের মনে আছে ক্লাস 11 আমরা যখন থার্মোডাইনামিক্স পড়েছিলাম ওখানে হেজেস ল ছিল, হ্যাঁ? হেজেস ল কি বলেছিল বেটা বলতো, যে নেট এনথালপি পেতে গেলে সবকটা এনথালপিকে কি করবি, যোগ করবি। ও প্লাস হবে কি মাইনাস হবে ওটা প্রথমে ডিসাইড হয় না, ওটা তো যখন মান বসাবো তখন বসাবো প্লাস বা মাইনাস, ফর্মুলাতে বসানো হয় না, ফর্মুলাতে সবকটাকে যোগ করা হবে। বুঝতে পারছিস? তাহলে নেট এনথালপি এখানে মাইনাস যাবি না, ফাঁসিয়ে দেবে, মাথায় রাখবি। নেট এনথালপি পেতে গেলে 1 + 2 + 3, কিন্তু ওই ডেল্টা এইচ যখন মানটা পাবো ওই সময় বসাবো, প্লাস হবে না মাইনাস হবে। বুঝতে পারছিস কি বললাম? ঠিক। এবার তোরা বল, এই পুরো প্রসেস থেকে যখন একটা সলিউশন বানাবো, নেট প্রসেস এক্সোথার্মিক হবে না এন্ডোথার্মিক হবে? দুটোই হতে পারে না, আমরা জানি এই দুটো মিলে প্লাসে আসবে আনসার, আর এই একা মাইনাসে থাকবে, ঠিক। তার মানে এটা যদি বড় হয়ে যায় তাহলে প্রসেসটা এন্ডো হয়ে যাবে, আর এটা যদি বড় হয়ে যায় প্রসেসটা এক্সো হয়ে যাবে। বুঝেছিস? তার মানে বল নেট এনথালপি কি হবে, দেখো নেট এনথালপি ডেল্টা H1 + ডেল্টা H2 + ডেল্টা H3, এটা এনথালপি অফ সলিউশন হবে।
আর এনথালপি অফ সলিউশন কখন পাচ্ছি? সলিউটকে সেপারেট করতে হবে একটা পার্ট, সলভেন্টকে সেপারেট করতে হবে একটা পার্ট, আর দুজনকে মিশিয়ে এটা করি। দেখ তো ব্যাপারটা ক্লিয়ার আছে সবার? ব্যাপার ক্লিয়ার আছে? এগোবো? ঠিক? তাহলে এটা কি হলো? মিক্স থার্মোডাইনামিক্স অফ সলিউশন। সলিউশন বানাবো থার্মোডাইনামিক্স, সব কটাকে অ্যাড করবি, এই গন্ডগোলটা করতে যাবি না। নেক্সট চলে আয়, দেখ কি করতে যাচ্ছি, ডিগ্রি অফ। আচ্ছা তোরা আবার এইরকম টার্ম কখনো পড়েছিস? দেখ সব লেখা আছে, আনস্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড সলিউশন। আর তোরা বল আনস্যাচুরেটেড সলিউশন কাকে বলবি? যেখানে আমরা সলিউট দিতে পারবো। আচ্ছা তোরা বলতো আনস্যাচুরেটেড সলিউশনের মধ্যে যদি আমরা সলিউট অ্যাড করি, এই যে সলিউশন তৈরি হচ্ছে তার ঘনত্ব ডেনসিটি বাড়বে না কমবে? বাড়বে। কেন বাড়বে? কারণ আমরা মাস বাড়াচ্ছি না। ডেনসিটি মানে কি হয় বেটা? ডেনসিটি মানে কি হয়? মাস বাই ভলিউম। যেহেতু এটা আনস্যাচুরেটেড মানে এর মধ্যে আরো অ্যাড হবে, তো যদি যত অ্যাড করবো তত মাস বাড়বে, মাস বাড়লে ডেনসিটি বাড়বে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, স্যাচুরেটেড সলিউশন আছে, ওর মধ্যে সলিড পার্টিকেল অ্যাড করলাম, বল এই যে সলিউশন তৈরি হবে তার ঘনত্ব বাড়বে না কমবে? কথা বল, ডিসকাস কর। চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না বল? এটা গিয়ে তৈরি তুমি বসে যাবে, ওটা কি সলিউশনের মধ্যে মেশানো হবে, মিক্স হবে না। আর যেটা সুপার স্যাচুরেটেড সলিউশন, তার মধ্যে যদি আমি বাইরে থেকে কোন সলিউট দিয়ে দিই, তার ঘনত্ব বাড়বে না কমবে? কথা বল, কথা বল। কমবে। চল বোঝাচ্ছি কিভাবে, এক একটা পার্ট আবার প্রথম থেকে দেখ। আয়, সো সবার আগে যদি আমরা কথা বলি আনস্যাচুরেটেড সলিউশন, আশা করছি এটা তোরা জানিস কাকে বলবো, যার মধ্যে আমরা ফার্দার সলিউটকে অ্যাড করতে পারি। ঠিক? যেমন ডায়াগ্রামটা দেখো, চিনি দিলাম, কি হয়েছে? পুরো রিজলভ করে গেল। ক্লিয়ার? তার মানে চিনি দেওয়ার পর এই সলিউশনের মাস কি হবে বেটা? বাড়বে। মাস বাড়ার মানে ডেনসিটি বাড়বে। তার মানে আমরা কি বলবো? যে ডেনসিটি ডেনসিটি বাড়বে। বুঝেছিস? নেক্সট চলে স্যাচুরেটেড সলিউশন কাকে বলবো? আচ্ছা এই সবার মধ্যে কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, কি বলতো? টেম্পারেচার যেন কনস্ট্যান্ট হয়। ঠিক? বল বেটা, এখানে কি হবে? সলিউট দিলে ডিজলভ হবে না। আর ডায়াগ্রামটা দেখ, এই চিনি দিলাম, ধর কি হয়েছে, ওই চিনিটা ওইভাবেই বসে গেল, তার মানে সলিউশনের মধ্যে ডিজলভ হয়নি। যদি ডিজলভ হয়নি তাহলে সলিউশনের মাসটা চেঞ্জ হয়নি, ডেনসিটি কি হবে? সেম হবে। তো এখানে কি হচ্ছে? ডেনসিটি ডাজ নট চেঞ্জ। ক্লিয়ার? এবার দেখ খেলাটা কত সুন্দর। সুপার স্যাচুরেটেড সলিউশন কাকে বলা হয়? পড়ো। যেটা স্যাচুরেটেড তার থেকে বেশি জোর করে ওর মধ্যে সলিউটকে ঢোকানো হয়েছে। ঠিক আছে? আর সুপার স্যাচুরেটেড সলিউশনের মধ্যে যদি একটা সলিউট বাইরে থেকে দিয়ে দিবে, দেখ একটা চিনির দানা দিচ্ছি, দেখ চিনির একটা দানা দিলাম, যেই দানা দিবি না, এই দেখ ও কি করবে জানিস? এই দানাটা যখন এখানে যাবে, ওর মধ্যে যত এক্সট্রা সলিউট আছে, এক্সট্রা কার রেসপেক্টে বলতে বেটা? স্যাচুরেটেড না, ওর রেসপেক্টে যত এক্সট্রা আছে সব এক্সট্রাকে টানতে শুরু করবে। আর টানতে গেলে ক্রিস্টাল বানাবে। দেখ কিভাবে ক্রিস্টাল তৈরি হচ্ছে, ফলো করবি। এই আমি চিনির ড্রপ দিলাম এইটা, তারপর এইরকম হবে, তারপর এইরকম হবে, তারপর এইরকম হবে, ক্রিস্টাল বানাবে। তো তোরা বল এবার ঘনত্ব বাড়বে না কমবে? কেন কমবে? ওর সলিউশনের মধ্যে থেকে চিনিকে টেনে নিয়েছে, বার করে নিয়েছে। বুঝতে পারছিস? তার মানে এর ডেনসিটি কমবে। তাহলে আবার জিজ্ঞেস করছি, বল আনস্যাচুরেটেড সলিউশন ডেনসিটি বাড়বে না কখন? যখন ওর মধ্যে আরো আমরা সলিউট দেবো। স্যাচুরেটেড সলিউশন বাড়বে না। আর সুপার স্যাচুরেটেড, ক্লিয়ার আছে? ফিল আপ করো। তো আমরা এখন কি ডিসকাস করলাম? ডিগ্রি অফ আনস্যাচুরেশন মানে কি হয়, ওখানে কিভাবে ডেনসিটি ভ্যারি করে। ঠিক আছে? নেক্সট টপিক কি পড়তে যাচ্ছি? সলিবিলিটি। প্রচুর খেলা আছে বেটা, প্রচুর খেলা আছে এখানে। তার আগে একটা কোশ্চেন আছে। এই দেখ, একে দেখছিস? ওই গাধা এর কথা। এ আর আরেক এর বন্ধু দুজন দীঘা বেড়াতে গিয়েছিল। এ না, না এ না, এ না, অন্য অন্য। ঠিক না রে, শোন তো গল্পটা পুরো, তাহলে বুঝতে পারবি ও কেন নয়। এ আর একজন বন্ধু দীঘা বেড়াতে গিয়েছে। এবার স্বাভাবিক দীঘা যাবে, তাহলে কি করবে? সমুদ্রেতে যাবে। দুজন মিলে ঝাঁপ দিয়েছে, তারপর বেরিয়েছে। এ বেরিয়ে চলে এসেছে, এর বন্ধু বেরোয়নি। ওখানে বসে অপেক্ষা করছি, এবার আমার বন্ধু বেরোবে। 1 ঘন্টা হয়ে গেল বেরোয়নি, 2 ঘন্টা হয়ে গেল বেরোয়নি, 3 ঘন্টা হয়ে গেল বেরোয়নি। তারপরে নিজেকে বলছে যে আচ্ছা এবার আমার মনে হচ্ছে আর আমার বন্ধু বেরোবে না। আর কারণটা কি ডিসাইড করেছে শুনে নি। কারণটা বলছে, মাই ফ্রেন্ড ইজ সলিবল ইন ওয়াটার।
अबे गाधा डूब के मर गया सॉलिबिलिटी खोजता है যাই হোক এটা যোগ ছিল বুঝতে পারছি যে আমরা কি পড়তে যাচ্ছি আমরা পড়তে যাচ্ছি সলিবিলিটি আর এখানে আমরা তিনটে সলিবিলিটি পড়বো একটা হবে সলিডের সলিবিলিটি লিকুইডের মধ্যে একটা পড়বো লিকুইডের সলিবিলিটি লিকুইডের মধ্যে আর একটা পড়বো গ্যাসের সলিবিলিটি লিকুইডের মধ্যে তার মানে মোট কটা পড়তে যাবো বেটা তিনটে তিনটের মধ্যে সলভেন্ট কে লিকুইড আর তিনটের মধ্যে সলিউট কে একবার সলিড একবার লিকুইড আর একবার গ্যাস বুঝেছিস কি পড়তে যাচ্ছি কিন্তু তার আগে সলিবিলিটি যেটা বেসিক ফান্ডামেন্টাল কথা যেটা তোরা 9 10 এ পড়েছিস আগে দেখ পড় মানে কি বল যা যা জিজ্ঞেস করছি মানে বল সলিবিলিটি মানে কি কাকে ফিক্স রাখতে হবে আগে বল টেম্পারেচার আর কাকে ফিক্স রাখবো বল হ্যাঁ একটা টেম্পারেচার ফিক্স হবে আর কি ফিক্স হবে বেটা এই দেখ এইটা 100 গ্রাম সলভেন্ট নিতে হবে ওই ফিক্সড টেম্পারেচারে 100 গ্রাম সলভেন্টের মধ্যে যত গ্রাম সলিউট ডিসলভ হবে স্যাচুরেট সলিউশন বানানোর জন্য ওই নাম্বারটাকে আমরা কি বলবো সলিবিলিটি আর সলিবিলিটি বার করার এই ফর্মুলা আছে বেটা weight of solute in gram by weight of solvent in gram into 100 তোদের থেকে জিজ্ঞেস করছি by this definition what is the unit of solubility কোন ইউনিট না আর যদি বুঝে গেছিস তাহলে এই লাইনটা পড়ে দেখতে বুঝতে পারছিস যে যদি NaCl এর সলিবিলিটি 80 ডিগ্রি সেন্টিগ্রেডে 39 তার মানে কি মানে 100 গ্রাম সলিবিলিটির মধ্যে 39 গ্রাম NaCl ডিসলভ করবে কোন টেম্পারেচারে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে বুঝতে পেরেছিস সলিবিলিটি মানে কি ঠিক কিন্তু আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা দেখে নে কি পড়তে যাচ্ছি এই দেখ ফ্যাক্টরস এফেক্টিং কি কার সলিড ইন লিকুইড তো ফ্যাক্টরস এফেক্টিং সলিড ইন লিকুইড তিনটে ফ্যাক্টর আছে আমাদের কাছে দেখ কি কি আছে টেম্পারেচার নেচার অফ সলিউট অর সলভেন্ট লাস্ট হচ্ছে কনসেন্ট্রেশন আই এক একটাকে নিয়ে কথা বলি বল প্রথম কি কি পড়তে যাচ্ছি কার এফেক্ট টেম্পারেচার এফেক্ট এই দেখ টেম্পারেচার এফেক্টের মধ্যে এই গ্রাফটা দেখো এই গ্রাফটা দিচ্ছি দেখো তো কার ভার্সেস কার সলিবিলিটি ভার্সেস টেম্পারেচার তোরা বল এইদিকে টেম্পারেচার বাড়ছে এইদিকে সলিবিলিটি বাড়ছে বল এই লাইনটা এই লাইনের মানে কি হলো বল এই যে লাইনটা দেখাচ্ছে এই লাইনের মানেটা কি হলো বল এটা কি বলছি এর মানে কি হচ্ছে যেমন যেমন টেম্পারেচার বাড়ছে সলিবিলিটি বাড়ছে এই লাইনটা আমি যদি জিজ্ঞেস করি এই গ্রাফের মধ্যে এমন একটা সলিড খুঁজে বার কর যার উপরে টেম্পারেচারে খুব একটা বেশি এফেক্ট না সলিবিলিটির সঙ্গে NaCl ধরে রাখবি এটা জিজ্ঞেস করা হয় দেখ তো NaCl এর গ্রাফ কেমন পাচ্ছিস দেখ প্রায় कहां चला जाता है यार ओ पता বলো NaCl এর গ্রাফ কেমন হচ্ছে দেখ তো প্রায় সোজা যাচ্ছে Na2SO4 এর গ্রাফটা যদি দেখবি তাহলে টেম্পারেচার সঙ্গে প্রথম বেড়েছে তারপর কমেছে কেমনও পাওয়া গেছে তাহলে মানে এখান থেকে এই গ্রাফ থেকে বল টেম্পারেচারের সঙ্গে সলিবিলিটি রিলেশন কি বাড়বে না কমবে বাড়তেও পারে খেলা কোন দিকে আছে বোঝ খেলা এই দিকে আছে যদি যদি এন্ডোথার্মিক প্রসেস হবে তাহলে টেম্পারেচারের সঙ্গে সলিবিলিটি বাড়বে আর যদি এক্সোথার্মিক প্রসেস হবে তাহলে সলিবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার বুঝেছিস ঠিক নেক্সট ফ্যাক্টর কি ছিল বেটা নেচার অফ সলিউট এন্ড সলভেন্ট না এবার শোন নেচার অফ সলিউট এন্ড সলভেন্টের জন্য একটাই রুল আছে পড় মনে আছে লাইক ডিসলভ লাইক মানে কি ছিল পোলার সলিডের মধ্যে পোলার সলিউবল হবে আর নন পোলারের মধ্যে নন পোলার হবে ঠিক যেমন एग्जांपल দেখাচ্ছি বোঝ এই দেখ তোকে পুরো মেকানিজম দেখাবো কি করে একটা পোলারের মধ্যে পোলার সলিবিলিটি বল এটা কার স্ট্রাকচার বলতে পারিস এনিওয়ান ভেরি গুড NaCl আর NaCl আর এগুলো কারা ওয়াটার মলিকিউল বেল শেপ হয় না জানিস তো ঠিক এবার দেখ এই NaCl জলের মধ্যে দেওয়া হয়েছে এবার কি হয় এই জল মলিকিউল গুলো এসে এক একটা Na কে আর Cl কে ধরে ধরে নিয়ে যাবে কি করে ধরবে একটু ডায়াগ্রাম দিয়ে ফলো করবি দেখ বল এখানে লিখছি ধরে এটা আমার Na প্লাস আর এখানে Cl মাইনাস ঠিক আছে তোরা বল ওয়াটার কেমন দেখতে হবে বল এরকম দেখতে হবে না হ্যাঁ যেখানে এটা কি হবে ডেল্টা এটা ডেল্টা এটা ডেল্টা তো দেখ তো Na প্লাস
এর সঙ্গে কি হবে এই দেখ, ডায়াগ্রাম বুঝতে পারছিস? হ্যাঁ, তার মানে কে ধরে কে নিয়ে আলাদা হচ্ছে, প্লাস কে কে ধরবে মাইনাস, আর মাইনাস কে আছে বেটা অক্সিজেন, তো অক্সিজেন গুলো এটাকে ধরে ধরে ওখান থেকে বার করবে। আর সিএল মাইনাস কে কে ধরবে, এইভাবে হাইড্রোজেন গুলো ধরবে। তা দেখ তুই ধরার প্যাটার্নটা ধরতে পারছিস, এই যে এখানে বল যে বলটা জানিস কে, এগুলো হচ্ছে সিএল মাইনাস, আর যেগুলো ছোট ছোট এগুলো হচ্ছে Na প্লাস। তো দেখ তো সিএল মাইনাস কে কে ধরছে, হাইড্রোজেন গুলো না, ধর তো হাইড্রোজেন গুলো, আর এটাকে এগুলোকে কে ধরছে, অক্সিজেন গুলো। বুঝতে পেরেছিস? আবার বোঝাচ্ছি দেখ, দেখ কি হচ্ছে, ধর তো কিভাবে ধরছে পালাচ্ছে, বল মাইনাস মানে কাকে নিয়ে যাচ্ছে, মাইনাস মানে কাকে নিয়ে যাচ্ছে, বন্ধ ঠিক আছে কম कर दे मेरा आवाज चलना चाहिए। আচ্ছা বেটা বল মাইনাস কাকে ধরছে, দেখ প্লাস কাকে ধরছে, প্যাটার্নটা ধর, ধরতে পারছিস? হাইড্রোজেন কাকে, ক্লোরিনকে অ্যাটাক করছে, কেন হাইড্রোজেন প্লাস হবে সিএল মাইনাস হবে। আর অক্সিজেন কাকে অ্যাটাক করছে, এই লালগুলো কার, অক্সিজেন প্লাস কে অ্যাটাক করছে। এইভাবে যা, তার মানে যখন আমরা জলের মধ্যে NaCl কে দিচ্ছি, ওই এক একটা ওয়াটার মলিকিউল এসে এসে কি করবে, এক একটা Na প্লাস কে পুরো ঘিরে নিয়ে চলে যাবে, এক একটা সিএল মাইনাস কে ধরে নিয়ে চলে যাবে। এইভাবে করতে করতে যতগুলো Na প্লাস আর সিএল মাইনাস সবগুলো আলাদা হয়ে গেল, যেই আলাদা হয়েছে আমরা বললাম সবকটা ডিজলভ করে গেছে। বুঝেছিস? তার মানে লাইক ডিজলভ লাইকের মধ্যে চার্জের জন্য চার্জ চাই, চার্জ না হলে তাহলে কি করে জল ওকে ধরবে, কারণ জলের মধ্যে তো নিজেই চার্জ আছে। কিন্তু যদি জল না হয় অন্য কিছু হয়, তাহলে দেখ কি হবে, বোঝ এখানে এই ডায়াগ্রামটা দিয়ে আবার বোঝ, এই দেখ, তার মানে পোলার যখন হয়, সলভেন্ট অফ পোলার সলিউট অফ পোলার, তখন কি হবে রে, কি কাজ করছে ওখানে, আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন কাজ করছে। যেমন এখানে দেখো, এই দেখো যে একটু আগে আমরা দেখলাম, ও কে কে ধরছে, Na প্লাস, দেখতো Na প্লাস পুরো, আর সিএল মাইনাস কে দেখ এইভাবে ধরছে, ঠিক আছে। যেমন এখানে ধরে নাও Na প্লাস, ওই একই জিনিস অন্যভাবে ওয়াটার মলিকিউলকে বেন্ড স্ট্রাকচার দেখানো হচ্ছে সিএল মাইনাস কে। কিন্তু যদি এবার চলে যায় এফেক্ট অফ কনসেন্ট্রেশন, তাহলে কি কি পড়লাম আমরা, প্রথম টেম্পারেচার, বল টেম্পারেচার সঙ্গে সলিবিলিটি রিলেশন কি আবার ডিসকাস কর, বল এন্ডো হলে ডাইরেক্টলি, এক্সো হলে ইনভার্সলি। আর নেচার অফ সলিড সলভেন্ট তিন শব্দতে কথা শেষ কর, লাইক ডিসলভ লাইক। আবার এবার কি হচ্ছে, কনসেন্ট্রেশন। এবার তোরা আমাকে বল, ধরে নে এই দেখ এই বোতল নিয়েছি, এর মধ্যে এতটা জল, 50 গ্রাম চিনি দিলাম, এরকম আর একটা বোতল নিলাম, অতটাই জল, ওর মধ্যে 100 গ্রাম চিনি, তাহলে আমার কাছে দুটো বোতল আছে, একটার মধ্যে 50 গ্রাম জল সেম আছে, হ্যাঁ, একটার মধ্যে 50 আর এই হাতে 100 গ্রাম, বল কার কনসেন্ট্রেশন বেশি, এর কনসেন্ট্রেশন বেশি। এবার দুজনের মধ্যে আবার করে 1 চামচ চিনি দে, কোথায় তাড়াতাড়ি ডিসলভ করবে, এটাতে। তার মানে যেখানে কনসেন্ট্রেশন কম ওখানে সলিবিলিটি বেশি হবে। লজিকটা বুঝতে পেরেছিস? তার মানে কনসেন্ট্রেশনের সঙ্গে রিলেশনটা কি পাচ্ছিস, সলিবিলিটি বল, বুঝতে পেরেছিস? তাহলে এখন আমরা কি পড়ছি, সলিবিলিটি কি পড়লাম, সলিড ইন লিকুইড। নেক্সট পড়তে যাচ্ছি দেখ সলিবিলিটি, কার সলিবিলিটি, লিকুইড ইন লিকুইড। আর লিকুইড ইন লিকুইডের জন্য একটাই থিওরি, সলিড লিকুইডের জন্য 3টে পার্ট ছিল, টেম্পারেচার, নেচার আর কনসেন্ট্রেশন। এখানে একটাই রুল আছে, পড়, কথা শেষ। যদি লিকুইডের গল্প হবে, লিকুইডের গল্প হবে, তখন একটাই রুল কাজ করবে, সেটা হচ্ছে লাইক ডিসলভ লাইক। যেমন দেখে নে, বল টলভিন একটা লিকুইড আছে, তোরা বল পোলার না নন পোলার, কথা বল, নন পোলার। অকটেন পোলার না নন পোলার, তো বল এই দুজনকে যদি মেশাবো তাহলে সলিবিলিটি মানে ডিসলভ হবে, তা কি বলছে, বোথ নন পোলার আরামে মিক্সড হবে। যেমন আবার ধর, বল এইটা জল পোলার, এটাকে ইথানল, এটা বল পোলার। আর এই দুজনকে যখন মেশানো হবে তখন কোন একটা স্পেশাল জিনিস কাজ করছে, বল সেই স্পেশাল জিনিসটা কি, হাইড্রোজেন বন্ড। তাহলে এটাও মাথায় রাখবি, কিছু কিছু জায়গায় হাইড্রোজেন বন্ডকে খেয়াল করতে হবে। এই দেখ আমরা জানি জলের সঙ্গে অ্যালকোহল হাইড্রোজেন বন্ড বানায়, পড়েছিস তো এটা, ঠিক। তার মানে এখানে সলিবিলিটি কারণটা কি হচ্ছে, হাইড্রোজেন বন্ড। চলো তো বল ওয়াটার পোলার, অকটেন পোলার না নন পোলার। এবার অকটেনকে ডিসলভ করবি, ডিসলভ হবে, এটা হবে কি, ডাজ নট ফর্ম সলিউশন। যখন মিক্স করবি তখন সলিউশন হবে। তার মানে সোজা খেলা কি বেরোচ্ছে, লাইক
dissolves like তোদের জন্য একটা কোশ্চেন আছে দে আনসার জানিস তো ভিটামিন এ কোথায় পর আমি যদি জিজ্ঞেস করি কোন কোন ভিটামিন আছে যেটা ফ্যাট সলিউবল এডিকে ভেরি গুড না এডিকে আর বাকি ভিটামিন গুলো ওয়াটার সলিউবল কেন উত্তরটা কি বলবি যারা ফ্যাট সলিউবল সেই ভিটামিন গুলো পোলার হচ্ছে না নন পোলার হচ্ছে নন পোলার আর যে ভিটামিন গুলো জলের মধ্যে সলিউবল তার মানে সেগুলো পোলার দেখ এখানে এই দেখ ভিটামিন সি সলিউবল ইন ওয়াটার কিন্তু ভিটামিন এ ইজ সলিউবল ইন নন পোলার সলভেন্ট লাইক ফ্যাট তার কারণটা কি এই দেখ এর মধ্যে দেখো অনেকগুলো পোলারিটি আছে দেখ OH 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 এত পোলারিটি আছে জলের সঙ্গে এখানে বেশি নেই একটাই আছে তাই জলের সঙ্গে সরি এই জলের সঙ্গে ম্যাচ করতে পারে না এই জলের সঙ্গে ম্যাচ করতে পারে কথাটা বুঝেছিস ঠিক তাহলে লিকুইডের জন্য কি খেলা হলো রে লাইক ডিসলভ লাইক একটাই খেলা আছে ঠিক নেক্সট দেখ কি পড়তে যাচ্ছি এবার ফ্যাক্টরস অ্যাফেক্টিং কার সলিবিলিটি কোথায় এবার শুনে নে বেটা যতটা পড়লাম আমরা কটা পড়লাম তিনটে না একটা লিকুইড ইন লিকুইড একটা সলিড ইন লিকুইড আর একটা এই তিনটের মধ্যে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আয় দেখি কি কি ফ্যাক্টর ফ্যাক্টরস অ্যাফেক্টিং সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড মেইনলি দুটো ফ্যাক্টর কি ফ্যাক্টর আছে একটা টেম্পারেচার আর একটা প্রেসার চল কথা বলি টেম্পারেচার আর প্রেসার কি নি তোদের কি মনে হচ্ছে বল যে গ্যাসের সঙ্গে লিকুইডের সলিবিলিটি টেম্পারেচারের সঙ্গে কিভাবে রিলেটেড বল বল ইনভার্স তার মানে এখান থেকে আর একটা প্রশ্ন তোদের জন্য যখন গ্যাসকে লিকুইডে ডিসলভ করছি প্রসেসটা এন্ডোথার্মিক না এক্সোথার্মিক একটু আগেই কথাটা ডিসকাস করেছিলাম যদি এন্ডো হয় তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে যদি এক্সো হয় তাহলে ইনভার্সলি হচ্ছে এখানে তোরা কি বললি ইনভার্সলি তো তার মানে প্রসেসটা কেমন এক্সোথার্মিক আয় এক একটা নিয়ে কথা বলি এফেক্ট অফ টেম্পারেচার অন সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড কিভাবে এফেক্ট করছে ফল এটা বলেছিস তার মানে টেম্পারেচার যত বেশি হবে কথা বল চল না কয়েকটা কোশ্চেন তোদের সঙ্গে ডিসকাস করছি বল কোল্ড ড্রিঙ্কস খেয়েছিস খাবি বল খাবি তো প্র্যাকটিস বাকি আছে না তোদের সেটা হবে তো চল না এখন কোল্ড ড্রিঙ্কস একটু কথা বলিনি এবার বল আমার সঙ্গে কথা বলে বেটা দেখ তোর কাছে দুটো বোতল আছে কোল্ড ড্রিঙ্কসের একটা সিল্ড প্যাক সিল্ড খোলা নিয়ে আর একটা নর্মাল দুটোকে যখন খাবি কোথায় বেশি টিনজিনেস ফিলিংটা পাচ্ছিস যেটা ঠান্ডা না যেটা গরম কেন এই যে টিনজিনেস ফিলিং হয় টিনজিনেস ফিলিং এর কারণ কি কার্বন ডাইঅক্সাইড তার মানে এর মধ্যে যত বেশি CO2 হবে টিনজিনেস তত বেশি হবে আর CO2 বেশি কখন হবে সলিবিলিটি কখন বেশি হবে লো টেম্পারেচারে না তার মানে টেম্পারেচারটা যদি আমরা লো রাখি তোদেরকে একটা জিনিস বলছি একটা কাজ করে দেখবি এক্সপেরিমেন্ট একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিবি ঠিক আছে এখন গরম চলছে তো গিয়ে ছাদে রোদ্দুরে রেখে দিবি সিল প্যাক 1 ঘন্টার পর গিয়ে খুলবি কেবল বল কি হবে বল গ্লাস তো করবে না স্নান করে নিবি কোল্ড ড্রিঙ্ক থেকে যেই খুলবি না বলতো কি হয়েছে টেম্পারেচার তুই হাই করে দিয়েছিস হাই করার মানে বল সলিবিলিটি তার মানে সব কটা CO2 গ্যাস বসে এখানে জমা হয়ে যায় যেই খুলবি না ধুম করে বেরো ঠিক আছে আর একটা বাচ্চাকে দেখেছি বদমাইশি করতে কি হয়েছে ওকে বলা হয়েছিল যা কোল্ড ড্রিঙ্কস একটা কিনে নিয়ে আয় ও কি করেছে কোল্ড ড্রিঙ্কস তো কিনেছে আর আসার আগে সারা রাস্তা ধরে না কোল্ড ড্রিঙ্কসটা ভালোভাবে শেক করেছে শেক করে এসে ধরিয়ে দিয়েছে এবার যে খুলেছে পুরো বেরিয়ে গেল ওখান থেকে দেখ কি বলতে চাই শোন এখানে দেখ হ্যাঁ এসেছে দেখ এই ভিডিওটা আচ্ছা থাক ও অনেক কিছু বলবে ও এখন অনেক কিছু বলবে দেখছি চশমা টশমা পুরো পড়ে এসেছে যাই হোক আমি তোদেরকে বলছি আমার ভাষা শোন দেখ ও 3টে বোতল নিয়ে রেখেছে একটা বোতল এখানে গরম করছে এটা গরম ডাইরেক্টলি তো গরম করতে পারবে না কি করেছে জল গরম হচ্ছে ওর মধ্যে বোতলকে রেখেছে আর একটা বোতল কি আছে বরফে রাখা আছে আর একটা রুম টেম্পারেচার তার মানে 3টে বোতল আছে এই 3টে কোল্ড ড্রিঙ্কসের বোতল লেবেল লাগানো নেই নাহলে ওটা মার্কেটিং ব্র্যান্ডিং হয়ে যাবে ওটা খোলা হয়েছে ঠিক আছে 3টে কন্ডিশন দেখবো তার মানে এটা কোন লো টেম্পারেচারে এটা কোন
হাই টেম্পারেচারে, আর এটা কোথায় আছে বেটা, রুম টেম্পারেচার, বুঝেছিস? ঠিক, চলো দেখো এক একটা খুলতে শুরু করছে। এখন এটা কি আছে রে, যেটা রুম টেম্পারেচারে রাখা হয়েছে, হ্যাঁ সরি, হ্যাঁ এটা রুম টেম্পারেচার রাখা হয়েছে, ঠিক আছে? কি হচ্ছে, সব বেরোচ্ছে, ঠিক? তার মানে এখানে টেম্পারেচার কি আছে, বেশি আছে, তার মানে সলিবিলিটি কম আছে, ঠিক? চলো, হ্যাঁ হয়েছে 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 হয়েছে। এবার কোনটা খুলতে যাচ্ছি আমরা, একদম ঠান্ডা আছে এটা, তোদের কি মনে হচ্ছে বল, এটা খোলার পর CO2 বেরোবে, কিছুই হবে না, চলো দেখ কি হচ্ছে। এই সবসময় শুধু পরিষ্কার করতে থাকবে, বাবা হয়েছে বাবা, ও দেখ ও ঘাম মাছ ঘাম হচ্ছে। চলো, হ্যাঁ এই দেখ এটা খুলেছে, হয়েছে কিছু, কিছুই হয় না, ঠিক? এবার কোন বোতলটা নেব আমরা, গরমটা, আয় দেখি গরমটা কি, হট ওয়াটার বাথ, ঠিক আছে? ও জানে কি হবে, সেই জন্য দেখ আগে থেকে চশমা পরে রেখেছে, চশমা পরার কারণ আছে, মানে চোখের মধ্যে চলে যাবে। বুঝতে পেরেছিস কি হয়েছে, গরম জলের মধ্যে দেখেছিস কত বেশি বেরিয়েছে, এখান থেকে কি প্রুফ হলো বল, টেম্পারেচার সঙ্গে সলিবিলিটি অফ গ্যাস কিভাবে রিলেটেড, ইনভার্সলি। সবার ক্লিয়ার আছে বেটা, এগোই চল। এবার কার কথা হচ্ছে, প্রেসার, ঠিক আছে? প্রেসারের সঙ্গে দেখ কি আছে, এই দেখ সোজা খেলা, কি বলছে, প্রেসার যত বাড়াবি সলিবিলিটি তত বাড়বে, আর এটাকে কি নাম দিয়ে রাখা হয়, হেনরিজ ল, ঠিক আছে? এই দেখ এখানে বোঝ, এই দেখ হয় কি, যখন একটা গ্যাসকে সলিবল করতে হয় না, তখন কি করতে হবে, দেখ এই হচ্ছে লিকুইড, এই লিকুইডের সারফেসে গ্যাসকে রাখতে হবে, রেখে তারপর চাপ দিতে হবে, যখন চাপ দিবি তখন গ্যাসগুলো গিয়ে ওর মধ্যে ডিজলভ হয়ে যাবে, ওই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। দেখ এটা কোন সারফেস, লিকুইড সারফেস, আর এই লিকুইড সারফেসের মধ্যে, এটা লিকুইড সারফেস, এই লিকুইড সারফেসের উপরে কাকে রাখা হয়েছে, গ্যাস মলিকিউলকে, তারপর ওখান থেকে চাপ দিই, চাপ দেওয়ার পর সব গ্যাস মলিকিউলগুলো কোথায় চলে যাচ্ছে, লিকুইডের মধ্যে চলে যাচ্ছে। তার মানে বল এখানে যত বেশি চাপ বাড়াবো সলিবিলিটি বাড়বে না কমবে, তাহলে প্রেসারের সঙ্গে সলিবিলিটি রিলেশন, আর টেম্পারেচারের সঙ্গে সলিবিলিটি রিলেশন ইনভার্সলি, বুঝেছিস? আর যেমন এক্সাম্পল, এই তো একটু আগে এক্সাম্পল দেখলাম, এই কথাটি তো আমরা বললাম, কিন্তু একটু আগে আমরা দেখেছিলাম ওটা কি নিয়ে, টেম্পারেচার। এবার কার কথা হচ্ছে, প্রেসার। চল আবার একটা এক্সপেরিমেন্ট করছি, বাড়িতে করবি বা অলরেডি তোরা করে ফেলেছিস, শুধু অবজারভেশনটা ধরে নে। ধরে নে আমার কাছে দুটো বোতল আছে কোল্ড ড্রিঙ্কসের, এরকম দুটো বোতল, ঠিক? দুটোই সিল প্যাক, বারবার আমি সিল প্যাকের উপর জোর দিচ্ছি, বল সিল প্যাক কেন বলছি, হ্যাঁ সিল প্যাক মানে হাই প্রেসারে রাখা হয়েছে, আমি যদি সিলটা ভেঙে দিই তার মানে প্রেসারটা কমে যাবে, এটাই হচ্ছে তো সিল প্যাকে রাখা হয়েছে। এবার আশা করছি তা সবার বাড়িতে হয়েছে, দেখবি আমি দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এসেছি, 2 লিটার বড় বড় বোতল, ঠিক আছে? দুটো এসে ফ্রিজে রেখে দিচ্ছি, সন্ধ্যেবেলা গেস্ট আসবে, এসেছে, খাইয়েছি, খাওয়ার পর দেখছি একটা বোতল খরচ হয়নি, ওইভাবেই রাখা আছে, আর একটা বোতল সব খরচ হয়ে গেছে, এইটুকু কোল্ড ড্রিঙ্কসের মধ্যে রয়ে গেছে। এবার ওটাকে ঢাকনা দিয়ে আবার ভেতরে ফ্রিজে রেখে দিই, পরের দিন বার কর, একটা সিল প্যাক আছে, তার মানে হাই প্রেসারে আছে, অলরেডি একটা প্যাক খুলে দিয়েছি, তার মানে প্রেসার কমে গেছে। বলতো পরের দিন যে সিল প্যাক ছিল ওটা এইটুকু, ওটাকে যখন খেতে বসিস, খেয়েছিস কখনো, পরের দিনটা কেমন লাগে, শুধু চিনি জল, আর কিছু বোঝা যায় না, তার মানে বাকি CO2 কি হলো রে, সব পালিয়ে গেল না এখানে। আচ্ছা দুটো কি একসঙ্গে ফ্রিজে রাখার মানে, তখন যখন প্রেসারকে নিয়ে কথা বলবো তখন টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখতে হবে, আর যখন টেম্পারেচারকে নিয়ে কথা বলবো তখন প্রেসারকে, তাহলে এই সময় কাকে আমরা কনস্ট্যান্ট রাখছি বেটা, টেম্পারেচারকে। টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে যদি ঢাকনাটা খুলে দিই তার মানে প্রেসারটা কমাচ্ছি, প্রেসার কমালে কি হবে, যত CO2 ডিজলভ সব বেরোতে শুরু করবে, ঠিক? তাহলে যত বেশি প্রেসার হবে সলিবিলিটি তত বেশি হবে, এটা হচ্ছে হেনরিজ ল। আর হেনরিজ ল এর মধ্যে কয়েকটা খেলা আছে, এবার দেখ শোন। প্রথম, হেনরিজ ল ইন টার্মস অফ হোয়াট, সলিবিলিটি। তার আগে একটা কাজ করি, আমি অনেক আগে বেরিয়ে পড়েছি, হেনরিজ ল আমি একটা স্মল ব্রেক দিচ্ছি, ফিল আপ কর, অনেকটা আগে ফিল আপ পেন্ডিং রয়ে গেছে, কোন অবধি আমরা ফিল আপ করেছি দেখে নে, তারপর আমরা শুরু করবো হেনরিজ ল। কোথায় কোথায় কোন অবধি ছিলাম বল, সলিবিলিটি না, ওই হিট বাঁচাবে তোকে, আয় বোঝাচ্ছি, মোটামুটি বেসিক কথা বল। হেনরিজ ল অনুযায়ী বা নর্মাল বল,
প্রেশার আর সলিবিলিটি অফ গ্যাসের মধ্যে কি রিলেশন? প্রপোর্শনাল। দেখ কি বলছে, আয় ভাষাটা কি হচ্ছে সেটা দেখ। হেনরিজ ল ইন টার্মস অফ হোয়াট? কোন সলিবিলিটি? ভাষাটা দেখ। তোদের জন্য প্রথম কোশ্চেন, সলিবিলিটি ইউনিট বল। একটু আগে পড়লাম না বেটা, সলিবিলিটি ইউনিট বল নেই, কিন্তু যদি জিজ্ঞেস করা মোলার সলিবিলিটি ইউনিট বল, মোল পার লিটার। মোলার মানে বুঝতে পারছিস? ঠিক। আর মোলার সলিবিলিটিকে আমরা কি সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছি এখানে? এফ। তাহলে কি বলছে ভাষা? টেম্পারেচারটাকে যদি কনস্ট্যান্ট রাখা হয়, মোলার সলিবিলিটি কি হবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল কার? কার পার্শিয়াল প্রেসার? গ্যাস। তাহলে পার্শিয়াল প্রেসার কার হবে? গ্যাসের। তার মানে ম্যাথমেটিক্যালি দেখো তো বলতে পারি মোলার সলিবিলিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেসার। আর এই সলিবিলিটি বাদ মানে এখান থেকে যদি প্রপোর্শনালি বাদ দিই তাহলে কি পাচ্ছিস? কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টকে কি নাম দিয়ে রাখা হবে এটা? হেনরিজ কনস্ট্যান্ট। যেটা বললাম ইউনিটের খেলা। এবার এখান থেকে বল তো, তোরা বল KH ইকুয়ালস টু কি হবে? S বাই P হবে না? S এর ইউনিট কি হবে বল? মোল পার লিটার। আর P এর ইউনিট কি হবে? ATM। তাহলে দেখ তো ইউনিটটা, বুঝেছিস? ঠিক। এবার শুনে নি, অনেক সময় একটা বেশিরভাগ এরকম খেলা হবে, যা তা কোশ্চেন দেবে, কোনো হাত পানি। যেমন দেখাচ্ছি, আবার দেখ, আবার হেনরিজ ল পড়তে যাচ্ছি। এবার কোন টার্মে? মোল ফ্র্যাকশন। তখন বলছে যে পার্শিয়াল প্রেসার অফ গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন। এই হচ্ছে আমার পার্শিয়াল প্রেসার, এই হচ্ছে মোল ফ্র্যাকশন। এটা দিলাম, মাঝখানে কি চলে এসেছে? হেনরিজ কনস্ট্যান্ট। আবার বল হেনরিজ কনস্ট্যান্ট মানে এখান থেকে কি লিখবো বল? P বাই X না? P এর ইউনিট কি হবে বেটা? ATM। আর X এর কোনো ইউনিট। এবার প্রশ্ন যে কখন আমরা কি কোনটা ধরবো? আনসারটা হচ্ছে K এর ইউনিট দেখবি। K এর যেমন ইউনিট হবে সেইভাবে এটাকে ধরবি। যেমন একটু পরে আমি দেখাবো কোশ্চেনটা, কিন্তু মূল কথাটা কি হচ্ছে মাথায় রাখবি, সলিবিলিটি আর প্রেসারের সঙ্গে কি রিলেশন? ডাইরেক্টলি। সেই সলিবিলিটি অনেক সময় আমরা মোল ফ্র্যাকশন দিয়ে রিপ্রেজেন্ট করি, অনেক সময় আমরা মোলার সলিবিলিটি রিপ্রেজেন্ট করি। এটাও জেনে নে, অনেক সময় গ্রাম পার লিটার দিয়ে দেবে পরীক্ষাতে। আর কি করে ধরবি গ্রাম পার লিটার দিয়েছে? সব খেলা এখানে পাবি। কার ইউনিটে? KH এর ইউনিটে। ওটা খেয়াল রাখবি, ঠিক আছে? আয় এবার এখান থেকে তোরা বল। আর এনসিইআরটি বইতে এটা ফলো করেছে, সেজন্য এটা বেশি জোর দিবি। এনসিইআরটি বইতে এই ভাষাটা বেশি ইউজ করেছে, তাহলে এটা জোর দিবি। আর এখান থেকে তোরা বল এইটা কাকে রিপ্রেজেন্ট করছে বল? মোল ফ্র্যাকশন মানে এটাই আমার সলিবিলিটি, ঠিক? আচ্ছা, এর সঙ্গে এর রিলেশন বল। ইনভার্স। তার মানে KH এর মান যত বেশি হবে সলিবিলিটি তত বল। এটা বুঝেছিস? এর উপরে অলরেডি এই টাইপ অফ কোশ্চেন জিজ্ঞেস করেছে। হ্যাঁ, এটা মাথায় রাখবি। KH কার উপরে ডিপেন্ড করে রে? নেচার অফ গ্যাস। তার মানে সবকটা গ্যাসের জন্য KH মান সেম হবে না। হাইড্রোজেন গ্যাসের জন্য KH এর মান হবে, অক্সিজেনের জন্য অন্য কিছু হবে, নাইট্রোজেনের জন্য অন্য কিছু হবে। ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাস, ডিফারেন্ট KH এর মান হবে। এই অবধি সবাই বুঝেছিস? ঠিক। চল ফিল আপ কর ওটা, চলো হেনরিজ ল ফিল আপ কর। দেখ এবার আমরা কি পড়তে যাচ্ছি, দেখ হেডিংটা দেখ কি আছে। অ্যাপ্লিকেশন। দু চারটে অ্যাপ্লিকেশন আছে, শর্টে বলছি শোন। প্রথম, এখানে কি কিছু বলার আছে? এই অ্যাপ্লিকেশন জানিস তো, হাই প্রেসারে সিল করা হয়, যে ঢাকনা খুলছি তার মানে প্রেসারটা কমছে। প্রেসার কমছে মানে সলিবিলিটি কমবে, আর সলিবিলিটি কমার মানে কি? এইসব CO2 গ্যাস বেরোচ্ছে, সেই জন্য ওটা আমরা ফেনাগুলো পাচ্ছি। দ্বিতীয় অ্যাপ্লিকেশন দেখ, এই দেখ ভালোভাবে বুঝবি। দেখ কোথায় খেলা চলছে। ডাইভিং, স্কুবা ডাইভিং, ডিপ সি ডাইভিং। শোন এখানে একটা গল্প বই আছে। যখন সমুদ্র গভীরে যাবি, ভেতরে যাবি ডাইভিং করতে, ঠিক আছে, তখন কিছু রুলস আছে, রেগুলেশন আছে, সেটা বোঝাতে যাচ্ছি, শুনে নে। হয় কি বলতো, আমরা যত নিচে যাব চাপ বাড়বে না কমবে, তার মানে সলিবিলিটি, কথা বল, বাড়বে। আচ্ছা, নিচে যখন আমরা যাচ্ছি তখন তো আমরা ব্রিদিং করছি, যখন আমরা ব্রিদিং করছি তখন ওই অক্সিজেনটা, আমরা এয়ার যেটা স্যাম্পলটা নিয়ে যাচ্ছি, ওর মধ্যে শুধু অক্সিজেন থাকে না, ওর মধ্যে নাইট্রোজেন থাকে।
যখন এয়ারটাকে আমরা নিচ্ছি, জানিস ব্লাডের মধ্যে অক্সিজেন আর নাইট্রোজেন কার সলিবিলিটি বেশি? জানিস নাইট্রোজেনের সলিবিলিটি বেশি। তার মানে যখন আমরা নিচে গভীরে যাচ্ছি বল নাইট্রোজেন সলিবিলিটি আরো বেড়ে যাবে না? তখন কি হয়, আমাদের ব্লাডের মধ্যে নাইট্রোজেন মাত্রা বেড়ে যায় নিচে গভীরে। ওটা নিয়ে কোনো ক্ষতি নেই। গন্ডগোলটা কোথা হচ্ছে এবার দেখ, যখন নিচে থেকে উপরে উঠতে শুরু করবি না, তখন নিয়মটা হচ্ছে হঠাৎ উঠবি না, হঠাৎ উঠলেই গন্ডগোল। সেই জন্য যারা নিচে থাকে তারা কিভাবে ওঠে জানিস, এই অনেক গভীরে চলে গেছে, ডাইরেক্ট আসে না উপরে, ওরা এইভাবে ঘুরে 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 নিজেকে ঘুরে ঘুরে নিয়ে আসবে। কেন? যেন না আস্তে আস্তে করে উপরে উঠে আর আস্তে আস্তে করে প্রেশারটা চেঞ্জ হয়, নাহলে গন্ডগোলটা কি হচ্ছে, যে উঠেতে হঠাৎ উপরে বল, উপরে আসার পর বল প্রেশারটা কমে যাবে, যে প্রেশারটা কমে যাবে গ্যাসের সলিবিলিটি কমে যাবে। তার মানে বল এবার গ্যাস কি চেষ্টা করবে, ব্লাডের মধ্যে থাকার চেষ্টা করবে না বেরোতে চেষ্টা করবে? আর হঠাৎ যখন ব্লাড থেকে গ্যাসগুলো বেরোবার চেষ্টা করবে, ঠিক ওই সময় তোর হাত মুখ পা সব এরকম ব্যাকা হবে, আর যদি অনেক বেশি ব্যাকা হয়ে গেলে মৃত্যু হয়ে যাবে। ওই ডিজিজকে বলা হয়, এই ডিজিজকে বলা হয় জানিস কি, এই ডিজিজকে বলা হয়, কোথায় গেল রে, এই ডিজিজকে বলা হয় বেন্ড ডিজিজ। বেন্ড মানে কি, বেঁকে যাবে, পুরো হাত পা বেঁকে যাবে। এই অ্যাপ্লিকেশন বুঝেছিস? ঠিক। আমরা কোথায় ছিলাম এখন? গভীরে, নিচে না? চল একটু ঘুরে আসি উপর থেকে, দেখ কোথায় চলে গেলাম আমরা। এবার বল হাই অল্টিটিউডে যাওয়ার পর ওখানে চাপটা বেশি হবে না কম হবে? বলো, হাই অল্টিটিউডে চাপটা কম হবে। তার মানে যখন এখানে যাবি বল, এখানে চাপটা কম হয়ে যাওয়ার পর গ্যাসের সলিবিলিটি, তার মানে আমাদের ব্লাডের মধ্যে অক্সিজেনের সাপ্লাই কম। আর যদি অক্সিজেনের সাপ্লাই কম হয়ে যায় তাহলে একটা ডিজিজ হয়, ওটাকে কি বলা হয়, হাইপক্সিয়া বা অ্যানক্সিয়া বলে। বুঝতে পেরেছিস? এই অ্যাপ্লিকেশন গুলো একটু জেনে রাখবি, ডাইরেক্টলি এটা জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? এটা আর এখানে কিছু নোট দিইনি, মানে ফর্মটা দিইনি, ওটা পুরো লেখা আছে, পড়ে নিবি এখান থেকে। আয় লিমিটেশন শুনে নে, হেনরিজ ল কোথায় কোথায় আমরা ইউজ করতে পারবো। এখানে দেখ, প্রথম আইডিয়াল গ্যাস, দ্বিতীয়, ঠিক, আর থার্ড পড়ে নে। সেই গ্যাস এটা অ্যাপ্লিকেবল নয় যে গ্যাসটা কি করতে পারে, হয়তো ভেঙে যাবে, নাহলে অ্যাসোসিয়েট করে যাবে, অথবা কি হবে, যার মধ্যে দিয়েছে তার সঙ্গে কেমিক্যালি রিঅ্যাক্ট করে যায়। এই অবধি সবার ক্লিয়ার আছে বেটা? ঠিক। শোন, এখন আমরা কি শেষ করলাম, এখন আমরা টপিক শেষ করলাম সলিউশন অ্যান্ড সলিবিলিটি, এই দুটো জিনিস শেষ করেছি, ঠিক আছে? এবার নেক্সট যে টপিকটা আছে সেটা আমাদের ক্লাস 11 এর টপিক, কিন্তু এখানে দরকার হবে, সেটা কি দেখে নে। দেখ কি পড়তে, আচ্ছা এই কোশ্চেন চলে এসেছে রে, ট্রাই কর, চল চল লেগে পড়, অনেকক্ষণ তোরা বসেছিলিস, কোশ্চেন ট্রাই কর দেখি। কে বললো এ বল? তুই বলেছিস, ঠিক আছে শুনলাম, বাকিরা ট্রাই কর, চেষ্টা কর। আর একদম সোজা খেলা আছে রে, হ্যাঁ যাদের হয়নি তারা দেখে নেন। বল কি কি দিয়েছে বলতো? টেম্পারেচারকে ফিক্স রেখেছে, ক্লিয়ার? প্রথম কি বলছে, দ্য সলিবিলিটি এইটা দিয়েছে, বলছে 100 এটিএম এ এত কেজি পার লিটারের মানেটা বোঝাও। তার মানে এটা হবে না যে 1 লিটারের মধ্যে এত কেজি গ্যাস সলিবল হবে এই চাপের মধ্যে, ঠিক? জিজ্ঞেস কি করছে, therefore the mass of gas in kg dissolved in 250 ml under the pressure of 250 atm। তো বল 100 atm এ কত ডিসলভ করছে? 4 into 10 to the power of -3। তো বল 250 atm এ কি করবে, বাড়বে না কমবে? চাপ বাড়িয়েছি, স্বাভাবিক, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে বল কি হবে, 4 into 10 to the power of -3 বাই বল 100 না, বাই 100 ইন্টু 250, কাট, কবার যাবে বল? 4 into 25 100, 100 মানে 10, তাহলে এটা কি বলছে, 10 to the power of -2 ইউনিট বল। তাহলে 1 লিটারে কত কেজি? 1 লিটারে 10 to the power of -2 কেজি না? আমার কোশ্চেনে কত বলেছে,
250 মিলিলিটারে কত হয়? 10⁻⁻² বাই 1000 ইন্টু 250 কর, এটা পাবি। বুঝেছিস? ঠিক, চল দেখো আমরা এবার কি পড়তে যাচ্ছি। আর সময় নষ্ট করবি না, কেন এটা ক্লাস 11 এর টপিক, তোরা বল এটা চাই না স্কিপ করে এগোবো? মানে বলে দিচ্ছি কি টপিক চাই, নরমালিটি, মোলারিটি, মোল ফ্র্যাকশন, এই টার্মস গুলো চাই। কথা বলবে এটা? সব মনে আছে তো? চলো একটা কুইক রিভিশন করিয়ে দিই আর কোশ্চেন প্র্যাকটিস করাবো এখন, ঠিক আছে? শুনে নেবে এটা, আজকের এটা লাস্ট টপিক। পরে ক্লাস আমরা ধরবো ভেপার প্রেশার, ঠিক আছে, রলস ল। তার আগে শুনে রাখ গাধারা, बेटा जब तक आपके पास मोल फ्रैक्शन, मोलालिटी এই টার্মগুলো কনসেপ্ট যদি ঠিকঠাক না হয়, এর আগে যে টপিক গুলো আছে ভেপার প্রেশার, রলস ল, কোয়ালিটেটিভ প্রপার্টি, সব ফেসে যাবে। এগুলো ঠিক করে নাও। আর এগুলো বাদ দাও, যেহেতু তোমরা পাস আউট স্টুডেন্ট, তোমাদেরকে এত বেসিক দরকার নেই। পাস আউট বলছি, তোরা পড়ে নিয়েছিস, সরি মাই মিস্টেক। নরমালিটি কি পয়েন্ট গুলো ধর, বল নরমালিটি মানে কি পড়েছিস মনে আছে? 1 লিটারে কতটি ইকুইভ্যালেন্ট, না কার ইকুইভ্যালেন্ট? কার ইকুইভ্যালেন্ট? সলিউটের। কোথায়? ব্যাস এইটুকু মাথায় রাখ। ফর্মুলা কি ছিল নরমালিটি মনে আছে? নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বাই ভলিউম অফ সলিউশন ইন। এখান থেকে আর একটা ফর্মুলা তৈরি হচ্ছে, ধরে নে। নাম্বার অফ ইকুইভ্যালেন্টের ফর্মুলা কি? নরমালিটি ইনটু ভলিউম ইন, এটা ধরে রাখবি, ঠিক আছে? এটা অনেক জায়গায় কাজে লাগবে। তারপর এই শুন না এটা দেখ, নরমালিটিতে 3টে ফর্মুলা, ওর থেকে বেশি নেই। মোলারিটিতে 4টে ফর্মুলা, আর বাকির মধ্যে একটা করে ফর্মুলা, ব্যাস, ওর থেকে বেশি কিছু নেই। এখানে এটা ডেফিনিশন মাথায় রাখবি। এবার এই ডেফিনিশন থেকে একটু মডিফাই করছি। ধর বল নিচে কি আছে রে? ভলিউম। কোন ইউনিটে? লিটার। কে বলবে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বার করার ফর্মুলা কি? এই তো এখানে ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, না? তার মানে এটা নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কার? সলিউটের। উপরে কি হবে? ওয়েট অফ সলিউট। নিচে কি হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট। এটাই। আর যদি ভলিউমটা লিটার জায়গায় মিলিলিটারে হয়, তাহলে উপরে কি লাগাবি? ব্যাস, এই ফর্মুলাটা তোরা ট্যাবলেট বানিয়ে খেয়ে নে। তোদেরকে গ্যারান্টি দিচ্ছি অর্ধেক থেকে বেশি প্রবলেম শুধু এটাই দিয়ে সলভ হবে। বাকি এটা ডেফিনিশনের ফর্মুলা হলো। বাকিগুলো দেখে না আর কি কি বলছে বল বেটা। গ্রাম ইকুইভ্যালেন্ট তোরা সবাই জানিস, ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। আচ্ছা যদি জিজ্ঞেস করে নরমালিটি ইউনিট কি হবে, চিটিং কর এখান থেকে বল। উপরে কি আছে? গ্রাম ইকুইভ্যালেন্ট বা শুধু ইকুইভ্যালেন্ট বলতে পারিস। নিচে কি আছে? লিটার। ইউনিটটা কি হবে দেখ তো, বুঝেছিস? এবার কাজের জিনিস শুনে নে। এখানে দেখ, নরমালিটি ফর্মুলা ওয়েট অফ সলিড ইনটু 1000 বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিড ইনটু ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার। খেয়াল রাখবি, যদি এখানে মিলিলিটার এর জায়গায় লিটার হয়, তাহলে 1000 কে বাদ দিবি, ঠিক আছে? নেক্সট দেখ, এটা অনেকবার জিজ্ঞেস করে, টেম্পারেচারের সঙ্গে কি রিলেশন? মাথায় রাখবি, যেখানে ভলিউম হবে ওখানে টেম্পারেচারের সঙ্গে রিলেশন হবে, নালে হবে না। বলতো নরমালিটির সঙ্গে ভলিউমের কি রিলেশন? ইনভার্স, ঠিক আছে? সেখান থেকে দুটো ফর্মুলা ইউজ করবি। n1 v1 equals to n2 v2। এই ফর্মুলা কোথায় কোথায় ইউজ করবি? একটা টাইট্রেশন ইউজ করবি আর একটা ডাইলুশন ইউজ করবি। আর যদি মিক্সচার দিয়ে দেয় তাহলে এই ফর্মুলাটা ইউজ করবি, n1 v1 প্লাস n2 v2 প্লাস n3 v3, যতগুলো হবে সবাইকে যোগ করে nr vr করবি। বুঝেছিস? তো শুনে নে কি বললাম। নরমালিটিতে 3টে ফর্মুলা মুখস্থ করো। কি কি? 1 2 3, দ্যাটস অল। 1 মানে ডেফিনেশন পার্টটা, 2 মানে ডাইলুশন আর টাইট্রেশন পার্টটা, আর 3 মানে মিক্সচারের পার্টটা। বুঝেছিস? ফিল আপ কর। তাহলে নেক্সট টাইম চলে আয়, যদি নরমালিটি বুঝে গেছিস আর একবার চিটিং কর। বল নরমালিটির মধ্যে কে কোথায়? বল। 1 ইকুইভ্যালেন্ট সলিউট, 1 লিটার সলিউশনের মধ্যে। মোলারিটি কি বলছে বল? আরে তার আগে কোশ্চেন চলে এসেছে, তাড়াতাড়ি সলভ কর না। আর মিলে সলভ করবো, আমার সঙ্গে থাকবি। দেখ কি পড়ছে বল, কি জিজ্ঞেস করেছে। পড়ে নিয়েছিস? আমার সঙ্গে নাহলে সময় লাগবে। থাক তোরা থাক আমার সঙ্গে, শুধু পার্টিসিপেট কর আমার সঙ্গে। বল নরমালিটি ফর্মুলা কি পড়লাম বেটা? ওয়েট অফ সলিউট
into 1000 by equivalent weight of solute into volume in milliliter। এই ফর্মুলা দিয়েছিলাম। বল আমাদের কোশ্চেনের মধ্যে এই ফর্মুলাতে কি জিজ্ঞেস করেছে বল, বল না বেটা কি জিজ্ঞেস করেছে? নাম্বার অফ গ্রামস। নাম্বার অফ গ্রামস মানে কার ওয়েট জিজ্ঞেস করছে। তাহলে বল ওয়েট অফ সলিউট যদি বার করতে যাই তাহলে আমার ফর্মুলা কি হয়ে যাবে? ক্রস মাল্টিপ্লাই কর। তো বল উপরে কি পাবি? নরমালিটি, ইকুইভ্যালেন্ট ওয়েট, ভলিউম বাই 1000। এটাই। চল মানগুলো বসা। বল নরমালিটি কত দিয়েছে কোশ্চেনে, আমি এখানে লিখছি, তোরা বল। না তো বল নরমালিটি 1/10। এবার ইকুইভ্যালেন্ট ওয়েট চাই। ইকুইভ্যালেন্ট ওয়েটের জন্য কি চাই? মলিকুলার ওয়েট আর রেন ফ্যাক্টর। মলিকুলার ওয়েট 200, রেন ফ্যাক্টর তার মানে ইকুইভ্যালেন্ট ওয়েট 100 ইনটু ভলিউম। ভলিউম কত? 100 বাই কি হলো? সরি ইকুইভ্যালেন্ট ওয়েট 100। হ্যাঁ তো কাট, একটা দুটো তিনটে জিরো, একটা দুটো তিনটে জিরো, 10 ইন্টু 0.1। আনসার বল। বুঝেছিস? নেক্সট কোশ্চেন হ্যাঁ দেখ, পর 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 দেখ কি দিয়েছে। আর শুধু আমাকে বল কোন ফর্মুলা ইউজ করবি। N1 V1, N1 কত বল? 1, V1 কত? 5, N2 কত? 1/2, V2 কত বেটা? 20। নেক্সট কোথায়? N/3 মানে 1/3। ভলিউম কত? 30 ইকুয়ালস টু রিজাল্টেন্ট নরমালিটি। আর যখন সব কটাকে মেশানো হয়েছে, কোশ্চেন পর মিশিয়ে কি করা হয়েছে ভালো দেখ। না তার মানে ফাইনাল ভলিউম কত নিবি? 1 লিটার। সলভ কর। 5 10 10 মানে 25 ইকুয়ালস টু n ইনটু 1000। তাহলে বল n মানে 25/1000। বল আনসার নিব, এটা হবে। ঠিক আছে চল নেক্সট। চল এটা কার খেলা? ডাইলিউশন। হ্যাঁ আর ডাইলিউশনের ফর্মুলা কি বেটা? N1 V1 = N2 V2। এটাই তোরা বল। প্রথমে নরমালিটি কত, তখন ভলিউম কত। তার মানে নরমালিটি বসাবো কি 1/10 আর ভলিউম কত বসাবি 100। না ডাইলিউট হওয়ার পর নরমালিটি কত 1/100, ভলিউমটা বার করব। এখান থেকে ভলিউম বার কর কত আসছে দেখ তো, 1000 আসছে। কিন্তু এটা জিজ্ঞেস করিনি যে ফাইনাল ভলিউমটা কি হবে, জিজ্ঞেস করতে কত জল অ্যাড করতে হবে। আমার ফাইনাল ভলিউম কত আসছে বেটা 1000, ইনিশিয়াল ভলিউম কত ছিল 100, তার মানে এখান থেকে এখানে যেতে গেলে কত জল অ্যাড করতে হবে 900। তাহলে आंसर হবে 900। বুঝেছিস? চলো নেক্সট। মোলারিটি। চলো চিটিং করি। মোলারিটি কি বলছে? একই কথা তো। কি বলছে বল? 1 লিটার সলিউশনে কত মোল। এবার দেখতে মোলারিটি ফর্মুলাটাই হবে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এই বেটা এখান থেকে আর একটা ডাইরেক্ট ফর্মুলা খেয়ে নাও, মোলারিটি ইনটু ভলিউম ইন লিটার। এই দুটোকে গুণ কর, কি পাবি? নাম্বার অফ মোলস। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, অনেক জায়গায় কাজে লাগে। ঠিক আছে, মোলারিটি ইনটু ভলিউম, ভলিউম শুড বি ইন লিটার, তখন কি পাচ্ছিস? নাম্বার অফ মোলস। বাকিগুলো দেখে নে। বলো নাম্বার অফ মোলস বার করার ফর্মুলা কি? ওয়েট বাই মলিকুলার ওয়েট। ইউনিট কি হবে বেটা? মোল পার লিটার। এবার বল নাম্বার অফ মোলস এর জায়গায় যদি আমরা ওয়েট আর মলিকুলার ওয়েট বসিয়ে দিই, সিম্পলিফাই করি, তাহলে দেখ তো এই জিনিসটা আসবে। চেক কর। না এই তুলনা দেখ। নরমালিটি ফর্মুলা একটু আগে আমরা কি পড়েছিলাম? WB 1000 EB ইনটু ভলিউম ইন মিলিলিটার। এটাই না? চিটিং কর। মোলারিটি ফর্মুলা কি বলবি বল? এটাই মাথায় রাখবি, WB ইনটু 1000 ভাই বল মলিকুলার ওয়েট অফ সলিউট ইনটু ভলিউম ইন। ব্যাস এইটুকু ডিফারেন্স মাথায় রাখবি। বাকি ফর্মুলা শুনে আর কোথায় কোথায় এটা। আচ্ছা আবার বলছি, নরমালিটিতে 3টে ফর্মুলা মাথায় রাখবি, মোলারিটিতে 4টে। এটা হলো প্রথম, এটা সেকেন্ড পয়েন্ট হলো এটা।
থার্ড, ফোর্থ আর ফিফথ। তার মানে প্রথম তো ডেফিনেশন এটা মাথায় রাখবি, তারপর ডাইলিউশন হলে এই ফর্মুলা, আর টাইট্রেশন হলে এটা ইউজ করবি। তার মানে নরমালিটিতে ডাইলিউশন আর টাইট্রেশন এর একই ফর্মুলা হবে। এখানে ডাইলিউশনের জন্য হবে m1v1 = m2v2, আর টাইট্রেশনের জন্য হবে m1v1/n1 = m2v2/n2। আর মিক্সচারের জন্য ওই একই ফর্মুলা m1v1 m2v2 m3v3। আর দুজনের মধ্যে রিলেশন কি রে বল? নরমালিটি মোলারিটির মধ্যে রিলেশন কি? n ফ্যাক্টর রিলেশন। যদি বুঝে গেছিস আই পার্টিসিপেট কর। এনে কোশ্চেনটা বল, এই কোশ্চেনটা ওরালি হবে, ট্রাই কর। না আনসার কি হবে বল? 0.6। কেন? এর n ফ্যাক্টর কত হয়? 2 হয়। তো নরমালিটি ইকুয়ালস টু মোলারিটি ইনটু n ফ্যাক্টর। মোলারিটি কত দিয়েছে? 0.3। এখানে দেখ মোলারিটি কত দিয়েছে? 0.3। n ফ্যাক্টর কত? 2। তাহলে आंसर कत? 0.6। ओ आजा बेटा आजा, अभी बहुत काम है। आज तो बेटा पहला क्लास शुरू किए, टारगेट एकदम अच्छे से समझ ले। आप लोगों को तो पता नहीं बेटा, हम एक टारगेट लेकर आपके पास है कि अगले 1 साल तक तुमको पूरा तैयार करवाएंगे। इस हिसाब से बेटा कभी भी तुम लोग क्लास नहीं करवाया, पूरा कंटेंट दे दिया हाथ में। मेरे साथ रहा। तुमको शायद नहीं पता बेटा कि ऐसा पढ़ाने में तुमसे ज्यादा मेरे ऊपर प्रेशर आएगा। नॉन स्टॉप हम पढ़ाए जा रहे बेटा, ठीक है? तो मेरा साथ देना। आप लोग हम साथ क्या मांग रहे? आओ जहाँ पे क्वेश्चन बनाएंगे बेटा। लास्ट टॉपिक। और सुन फिर से बोल रहे, एक बेटा 12 क्लास 12 बच रहे, 1 साल आपके पास है। पूरा इफेक्ट लगा, पूरा जोर लगा, और इसी साल नीट निकाल, जेई निकाल। यकीन मान बेटा, आप लोग को अंदाजा नहीं है, जो बच्चा लोग 1 साल गैप करके फिर आता है ना, बहुत प्रॉब्लम होता है। তোরা তো বুঝিস স্যার রিপিটার্স ব্যাচে গিয়ে পড়বো, রিপিটার্স ব্যাচের মধ্যে আবার নিজেকে তোরা বলবি ফ্রেশার, গাধা হবে। হ্যাঁ সত্যি বলছি। এই যে ফ্রেশারের কনসেপ্ট জানিস? ফ্রেশার মানে কি হয়? এখন তোরা ফ্রেশার আছিস। গোটা ইন্ডিয়াতে ফ্রেশার তাদেরকে বলা হয় যারা কারেন্ট 11-12 এর সঙ্গে, যেই একবার 12 পাস করে গেছে তার মানে তো ওই সময় বাসি হয়ে গেছে, তার ফ্রেশ নয়, তো সব বাসি মাল হয়ে যাবে। আর যত বেশি পুরনো হয় বলতো, যদি বাসি জিনিসটা বেশি পুরনো হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? পচে যাবে। वही हाल होगा बेटा, हम सही बता रहे? अरे सच बता रहे बेटा। ऐसा ऐसा बच्चा लोग से मिलते, इसी यहीं पे मिल जाएगा आपको। ऐसा ऐसा बच्चा जो 4 साल से ट्राई कर रहा है, बिलीव मी, उसके पास नॉलेज का कोई कमी नहीं है। वो आराम से फिजिक्स केमिस्ट्री बायोलॉजी सब जाने, तो वो स्कोर করতে পারছে না। কেন জানিস? এমন যে নলেজ নেই, ও ব্রেন গিয়ে লক হয়ে যায় একটা মোমেন্টের পর। সাইকোলজিক্যালি একই জিনিসকে 4 বছর থেকে পড়ে যাচ্ছে, সেম সিলেবাস, সেম জিনিস, সেম, ব্লক হয়ে যাবে। এখন তোরা ফ্রেশ আছিস, ফ্রেশ হিসাবে কাজ কর, চেষ্টা কর এই বছরই বার করতে। আয় নেক্সট কোশ্চেন। হ্যাঁ মিলে সলভ করবো। পড়। আর কি জিজ্ঞেস করছে বল? মোলারিটি না? মোলারিটির বেসিক ডেফিনিশন বল। উপরে কি হবে? মোল। আর নিচে কি হবে? ভলিউম ইন লিটার। আর মোল, এখানে মোল দেয়নি, কি দিয়েছে? নাম্বার। হ্যাঁ তো বলতো নাম্বারটাকে যদি মোলে নিয়ে যায় তাহলে কি করবি? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ দিবি। কত আছে বেটা? 6.02 ইনটু 10 টু দি পাওয়ার অফ কত রে? 20। তার মানে এটাকে 6.02 10 টু দি পাওয়ার অফ 23 করে দিলাম। তাহলে বল কত মোল আসছে? 10 টু দি পাওয়ার -3। এটাই। আর ভলিউম কত দিয়েছে? 100 মিলিলিটার, কিন্তু এটা লিটারে চাই। বল কত আসবে? এটাই হবে না? 100 মিলিলিটার মানে 10 টু দি -1। সলভ কর, आंसर বল। দিল্লি হবে। বুঝেছিস? নেক্সট চলে আয়। আবার কি জিজ্ঞেস করেছে বল? যে হাউ মেনি গ্রাম বলবে মানে ওয়েট অফ সলিউট জিজ্ঞেস করেছে না? বল, একটু আগে একটু পড়েছিলাম, মোলারিটি মানে ওয়েট অফ সলিউট ইনটু 1000 বাই মলিকুলার ওয়েট অফ সলিউট ইনটু ভলিউম ইন মিলিলিটার। যদি এখান থেকে আমরা ওয়েট অফ সলিউট বার করতে যাই তাহলে বল ফর্মুলা কি হবে? মোলারিটি তারপর মলিকুলার ওয়েট অফ সলিউট ইনটু ভলিউম বাই 1000। চল মানগুলো বসা। মোলারিটি কত দিয়েছে বল? 2। কার কথা হচ্ছে? CH3 হয়ে যায়। এর মলিকুলার ওয়েট কত হবে বল? কার্বন 12, 4টে হাইড্রোজেন 4, আর অক্সিজেন 16, তার মানে 32। তাহলে এখানে 32 দিবি। ভলিউম কত দিয়েছে? 150 বাই 1000। তাহলে ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন কর। কত আসছে বল? 9.6 মানে অপশন এ ঠিক। নেক্সট চলে আয়। এই
এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। একটা কথা বলছি, একদম শুনে নে, ডাইরেক্ট শুনে নে, ডাইরেক্ট খেলা একদম। কখন? যদি তোমার কোশ্চেনের মধ্যে পার্সেন্ট বাই ওয়েট দিয়ে দেয়, না পার্সেন্ট বাই ওয়েট দিয়েছে না, পার্সেন্ট বাই ভলিউম, বাই ওয়েট, ঠিক আছে। আর যদি ঘনত্ব দিয়ে দেয়, ডেনসিটি, ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা একদম ট্যাবলেট বানিয়ে খেয়ে নেই। মোলারিটি বল, মনে আছে তো, পড়েছিলাম 10 পি পার্সেন্টেজ বাই, আর যদি এটা নরমালিটি হতো তাহলে ফর্মুলা কি হতো? এটাই হবে। তখন এখানে কি লিখবি? ইকুইভ্যালেন্ট ওয়েট। চল তাড়াতাড়ি সলভ করে দেখাতে আনসারটা, তোরা সলভ কর, তোরা সলভ কর, বল আনসার কি আছে, পার্টিসিপেট কর। পার্টিসিপেট কর, এক লাইনের খেলা আছে, বল কত আসছে? সি সি, এক লাইনের খেলা 10, বল এখানে। আর এখানে তো এমন ভাবে ডেটা দিচ্ছে না, মাখন মতো কেটে যাবে। বল ডেনসিটি কত দিয়েছে? 1.84 ইনটু পার্সেন্ট কত দিয়েছে? 98, মলিকুলার কত? 98। কত সোজা ক্যালকুলেশন আছে, ঠিক। সেম কোশ্চেন আবার দিলাম, ট্রাই করতে। সেম কোশ্চেন আবার দিলাম, আবার একই কোশ্চেন দিয়েছি। 10 ইনটু কি হবে? ডি কত দিয়েছে? ডি বল 1.54 না, ইনটু পার্সেন্টেজ কত দিয়েছে? 70 বাই কি? ইকুইভ্যালেন্ট ওয়েট। কার ইকুইভ্যালেন্ট ওয়েট? অর্থোফসফরিক ফর্মুলা H3PO4, এর মলিকুলার ওয়েট 90, এন ফ্যাক্টর 3। তার মানে কি বসাবি এখানে? 98/3, 3টাকে উপরে দিয়ে, আর এক দুটো ডেসিমাল, একটা জিরো দুটো জিরো, ডেসিমাল উড়িয়ে দে। 7 দিয়ে কাট, কবার যাবে বল? 14 বার। 14 দিয়ে কাট, কবার যাবে? 11 ইন্টু 3, আনসার 33। হ্যাঁ বুঝেছিস এই অবধি? চল 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 চল, সময় নষ্ট করবি না, শেষ 5-10 মিনিট আছে, লেগে পড়, একদম শেষ কর। এ বেটা ইয়াদ রাখ, শুন, শুরু করি বেটা। মোলালিটি বল, মোলালিটি কি বেসিক পড়েছিলিস? কত মোল সলিউট কোথায়? 1 কেজি সলভেন্টে, ব্যাস এটাই। এর ফর্মুলাটা এটা দেখে নে, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট। এটাকে মডিফাই কর, দেখ এটা হচ্ছে নাম্বার অফ মোলস এর জায়গায় কি নিবি? ওয়েট অফ সলিউট, না? আচ্ছা, নিচে আছে মাস অফ সলভেন্ট, মাস অফ সলভেন্ট কে যদি আমরা গ্রামে করি তাহলে উপরে কি নিবি? হাজার। আর নাম্বার অফ মোলস মানে ওয়েট বাই মলিকুলার ওয়েট করবি। তার মানে আর একটা জিনিস বোঝ, মোলারিটি ফর্মুলা আমরা পড়লাম WB ইনটু 1000 বাই MB ইনটু V, V ইন ml, এটাই না? মোলারিটিকে কি বলবি বল? WB ইনটু 1000, বল এখানে MB। এবার বল কি লিখবি? WA লিখবো। WA লেখার মানে কি হবে বল? এ মানে কি এখানে? সলভেন্ট। আর কোন ইউনিটে রাখবি? গ্রামে। এবার টেম্পারেচার সঙ্গে রিলেশন কি? কোনো রিলেশন নেই, ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, ঠিক। নেক্সট টপিক চলে মোল ফ্র্যাকশন। দেখো তো মোল ফ্র্যাকশন মনে আছে? মোল ফ্র্যাকশন মানে কি ছিল? নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোল। আর আমাদের কাছে যদি দুটো আছে, এখানে দেখে নে মোল ফ্র্যাকশন। বেটা তোদের সময় দেবো নোট করার, এই তোরা সেই ভুলটা কাছে আবার করছিস, দেখ আবার তোরা লেখ লেখ লেখ, মানে কি করবি বল? তাড়াতাড়ি পালাবি? এবার মোল ফ্র্যাকশন অফ এ যদি বার করি, চেক কর তো, ঠিক আছে? মোল অফ এ বাই টোটাল মোল। মোল ফ্র্যাকশন অফ বি যদি বার করি, মোল অফ বি বাই টোটাল মোল, এটাই তো। আচ্ছা, মোল অফ ফ্র্যাকশন সবসময় এটা ইম্পর্টেন্ট। মোল ফ্র্যাকশনের টোটাল সবার কার সমান হয়? 1 এর সমান হয়, ঠিক আছে। টেম্পারেচারের সঙ্গে কোনো রিলেশন আছে বেটা? না। এবার যেটা বলতে যাচ্ছি শুনে নে, মোল ফ্র্যাকশনের জায়গায় যদি মোল পার্সেন্টেজ বলে দেয়, কিছু না, মোল ফ্র্যাকশন বার করবি, কি দিয়ে গুণ করবি? 100 দিয়ে। মোল ফ্র্যাকশন ইন ভেপার ফেজ, ইম্পর্টেন্ট ফর্মুলা, অনেক ইম্পর্টেন্ট। যদি ভেপার ফেজ, আর এই চ্যাপ্টার আগে গিয়ে ভাষাটা দরকার হবে, বলবি মোল ফ্র্যাকশন বার করো ভেপার ফেজে। যখন ভেপার ফেজ বলবে তখন কি করবি বেটা বল? তখন পার্শিয়াল প্রেসার বাই টোটাল প্রেসার নিবি, ঠিক আছে। কার মোল ফ্র্যাকশন জিজ্ঞেস করছে বল?
গ্লুকোজ। তো গ্লুকোজের মোল ফ্র্যাকশন কি লিখবি বল? মোল অফ গ্লুকোজ বাই টোটাল মোল। টোটাল মানে আর একজন কি আছে বল? ওয়াটার আছে। ক্লিয়ার? এবার ওরালি বল, মোল বার করার ফর্মুলা কি? ওয়েট বাই মলিকুলার ওয়েট। গ্লুকোজের ওয়েট কত দিয়েছে? 18। মলিকুলার ওয়েট কত হয়? 180। 18 বাই 180 0.1 0.1। আর এর মাস কত দিয়েছে? 180। আর এর মলিকুলার ওয়েট কত? 18। তার মানে কত মোল হয়েছে? 10। তার মানে এবার দেখ লামসাম ক্যালকুলেশন, 10 প্লাস 0.1 রাফলি কত নিবি বল? 10 নাও। ঠিক? আর উপরে কত আছে বল? 0.1। তার মানে এটা কত বেরোচ্ছে বল? 0.01। হ্যাঁ, 2 ডেসিমালের খেলা হবে এটা বল। এটা কাটলে কত হবে? এখানে 1 আসবে। এটাকে যদি বাদ দিবি এটা 1.0 হয়ে, বুঝতে পারছিস না? আর এটা এটা আমার আনসার হবে এ। এই কোশ্চেনটা তোরা সলভ করবি, সলভ করতে দেখি। এটা হচ্ছে যেই টপিকের ফেভারিট কোশ্চেন, কোন পড়ে সব সময় এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়। বার কর। একটা ভাষা আবার শেখাচ্ছি, শুনে নে। বল কি জিজ্ঞেস করেছে? কথা বল, কি জিজ্ঞেস করেছে? প্রেসার ফ্র্যাকশন। ঠিক? মাথায় রাখবি, মোল ফ্র্যাকশন যদি ভেপার ফেজে হয় তার আর একটা নাম ভেপার ফ্র্যাকশন। বোঝাচ্ছে? এখানে এখানে দেখ, বল না। মোল ফ্র্যাকশন মানে কি? নিচে কে হবে রে আর উপরে কে হবে? মোল না? আর একটু আগে তোদের আর একটা ফর্মুলা বললাম, পার্শাল প্রেসার বাই টোটাল প্রেসার। ঠিক? বলতো উপরে প্রেসার নিচে টোটাল প্রেসার, তাহলে এটাকে আমরা প্রেসার ফ্র্যাকশন বলতে পারি। তার মানে গ্যাসের জন্য মোল ফ্র্যাকশন আর প্রেসার ফ্র্যাকশন একই জিনিস। তার মানে এই কোশ্চেন তোমাকে কি জিজ্ঞেস করেছে বল? প্রেসার ফ্র্যাকশন। কার প্রেসার ফ্র্যাকশন জিজ্ঞেস করেছে বল? হাইড্রোজেন। তার মানে কি করব আমরা? মোল ফ্র্যাকশন বার করব। কার বার করব? হাইড্রোজেন। আয় আমার সঙ্গে থাক, বল মোল ফ্র্যাকশন অফ হাইড্রোজেন মানে কি হবে? মোল অফ হাইড্রোজেন। আচ্ছা, মোল বার করার জন্য কি? ওয়েট বাই মলিকুলার ওয়েট। বল কত ওয়েট দিয়েছে? ইকুয়াল বলেছে। তার মানে ধরে নে এর ওয়েট W, তাহলে বল হাইড্রোজেনের ওয়েট কত নিবি? W বসা, ওয়েট W মলিকুলার ওয়েট 2 বাই W মলিকুলার ওয়েট 2 প্লাস W আর একজন কি আছে রে? ইথেন। ইথেনের মলিকুলার ওয়েট বল 30। ভেরি গুড, 30। বল এখানে কে কেটে যাবে? W কেটে যাবে। উপরে কি পাচ্ছিস? হাফ। নিচে বল এলসিএম 30। বল এখানে কি পাবি? 15 প্লাস 1, 2 দিয়ে কেটে দে 15। এই 15 উপর চলে যাবে, তার মানে 15/16 আনসার। ক্লিয়ার কর, ক্লিয়ার কর বেটা, বুঝেছিস? ঠিক? ওই আয় লাস্ট টপিক, পার্সেন্টেজ স্ট্রেন। পার্সেন্টেজ স্ট্রেন কটা টাইপ আমাদের কাছে পাবি বল? 3টে। একটা WW, একটা WV আর একটা VV। এর মধ্যে কাজের জিনিস শুনে নে, 3টে পাবি, WW, WV, VV। এটা বেশি ইম্পর্টেন্ট ইউজ হয়, এটা রেয়ার, রেয়ার প্রায় নয়। এই দুটোর উপরে বেশি ফোকাস দিবি। বল পার্সেন্ট মানে কি? 100তে কত না? তো যদি WW বলা হয় তার মানে কি হবে দেখতো? 100 গ্রামে কতটা সলিউট, কি করে বার করবি? ভাষাটা ধর, ভাষা, এটা এখনো পার্সেন্ট হয়নি। তোরা জানিস ফ্র্যাকশনকে 100 দিয়ে গুণ করলে কি হয়? পার্সেন্ট। এটা ফ্র্যাকশন আছে, পার্সেন্ট এইটা হয়। তার মানে পার্সেন্টটা কি হবে? ওয়েট অফ সলিড বাই ওয়েট অফ সলিউশন ইনটু 100। এর ইউনিট বল? কোনো ইউনিট হবে না, শুধু পার্সেন্ট বলবো না। টেম্পারেচারের সঙ্গে রিলেশন বল? হবে না। মাথায় রাখবি টেম্পারেচারের সঙ্গে রিলেশন তখনই পাবি যখন তোদের কোশ্চেনের মধ্যে কি পাবি? ভলিউম হবে। এখানে সব মাস আছে, তার মানে এর কোনো ইউনিট হবে না আর টেম্পারেচারের সঙ্গে কোনো রিলেশন নেই। আর এটা দেখ ভলিউম, ভলিউম একই খেলা। এর এখানে কি বলবো বল? 100 ml এ কত ml সলিউট, ওটা বলবো। তার মানে ফর্মুলা অনুযায়ী কি হবে বল? ভলিউম অফ সলিড বাই ভলিউম অফ সলিউশন, এটাকে ফ্র্যাকশন বলবো। আর এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই, ঠিক, ইউনিট তো হবে না। তোরা বল টেম্পারেচারের সঙ্গে রিলেশন হবে কি হবে? হতেও পারে, নাও হতে পারে।
এটা টোটালি ডিপেন্ড করছে, অনেকগুলো খেলা আছে, ভলিউম তো চলে এসেছে। এবার ধরে নে দুটো হচ্ছে সেম কাইন্ড অফ লিকুইড, ধরে নে, তাহলে বলতো সলিউশনে যদি যত ভলিউম বাড়বে এটাও তত ভলিউম বাড়বে, তখন কি হবে, নেট ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু ধরে না সলিউট হচ্ছে তোমার সলিড, এটার সলিউশনটা লিকুইড, তখন অন্য খেলা চলে আসবে। তার মানে এখানে কি বলছিস, ডিপেন্ডস অন টেম্পারেচার করবে, কন্ডিশন অ্যাপ্লাই। সেই জন্য আগেই বলে দিলাম এটা বেশি হবে না, খেলাটা এটা বেশি জিজ্ঞেস করবে, সেটা কোনটা, ওয়েট ভলিউম। ওয়েট ভলিউমে চলে আয়, কি বলছে 100 ml এ কত ওয়েট, খেয়াল ভাষাটা ধর, ডাব্লিউডাব্লিউ তে কি বলবি 100 গ্রামে কত গ্রাম, আর এখানে কি বলবি 100 ml এ কত ওয়েট, যত ওয়েট হবে সেটাকে ওয়েট ভলিউম বলবে। তার মানে ফর্মুলা অনুযায়ী কি হবে, ওয়েট অফ সলিড বাই ভলিউম অফ সলিউশন ইনটু 100, এর ইউনিট হবে গ্রাম পার লিটার, আর এটা ভলিউমের সঙ্গে ডিপেন্ড করবে। বুঝেছিস এই অবধি? এই টার্মসগুলো তোরা সব ফিল আপ করে নে, বাকি যেটা ছেড়ে দিচ্ছিস সেগুলো তোরা ফিল আপ করবি, ঠিক আছে? আর পরের ক্লাসে আমরা কি ধরবো দেখে নে, ভেপার প্রেসার। পরের ক্লাসে একটা কথা বলছি, শুনে নে বেটা, এখনো যদি কারোর মোল ফ্র্যাকশন, মোলালিটি এসব নিয়ে যদি গন্ডগোল আছে ঠিক করে নাও, পরের ক্লাসে একদম জলের মতো ওটা চাই যে হ্যাঁ এটা মোল ফ্র্যাকশন, এটা মোলালিটি কিভাবে। তোমাদের নোটসের মধ্যে আরো কিছু দিয়েছে, এটা অলরেডি 11 ছিল, 11 তো নোটস দেওয়া হয়নি। এখানে দেখ ইন্টার কনভার্সনের পুরো একটা চার্ট দিয়েছে, অনেক লম্বা দিয়েছে, চেক করতো ইন্টার কনভার্সন, ওখানেই আছে যেখানে শেষ হচ্ছে। এনবিতে দেখ না বেটা, কত নম্বর পেজ, 5 নম্বর পেজ আছে, দেখো আছে ওখানে নরমালিটি থেকে মোলারিটি, মোলারিটি থেকে গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার থেকে পিপিএম, পিপিবি যা আছে কিভাবে কনভার্ট হবে তার পুরো লিস্ট দেওয়া আছে। ক্লিয়ার আছে সবার? ঠিক, আজকে এই পর্যন্ত। পরে ক্লাস আমরা শুরু করছি ভেপার প্রেসার, পরে ক্লাস রেডি হয়ে আসবি, কিছু মিষ্টি দিয়েছি নিয়ে যা, होमवर्क बेटा ऐसी तुम लोग को बोई बना के दिया है, होमवर्क ले।